স্বাগত জানাতে চাই প্রযত্নে বাংলাদেশে এবং এই পর্যায়ে আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আমি আছি সুলতানা স্বর্ণা। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করছে এমন মন্তব্য করেছেন খোদ প্রধান উপদেষ্টা এবং তার ফলশ্রুতিতে পরবর্তী দিনই উপদেষ্টা মণ্ডলীর মধ্য থেকে ছাত্রদের প্রতিনিধিত্ব করা উপদেষ্টারা জানালেন এখনই রাজনৈতিক দল করার কোনো তাদের পরিকল্পনা নেই বা যোগদান করার বিষয়েও যদি তারা করেন সে বিষয়েও তারা জাতিকে জানাবেন। এমন বাস্তবতায় আলোচনার বিষয় আজ আমাদের প্রযত্নে বাংলাদেশের শিক্ষার্থীদের নতুন দল ঘিরে রাজনীতিতে নানা সমীকরণ নিয়ে এবং এই আলোচনা করতে আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভাইস প্রেসিডেন্ট এম.এ. রাজ্জাক সুমন এবং আমাদের সাথে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংগঠক শায়ান আহমদ রাফা। আপনাদের দুজনকেই স্বাগত জানাতে চাই আজকের প্রযত্নে বাংলাদেশে। এবং বাস্তবতার কথা আসলে আমরা যখনই বলছি 5 আগস্ট পরবর্তী সময়ে নতুন অন্তর্বর্তীকালীন সরকার যখন শপথ নিলেন ঠিক তার পরবর্তী সময়ে কিন্তু আমরা দেখেছি যে উপদেষ্টা মণ্ডলীর ভেতরেও যখন ছাত্রদের প্রতিনিধিত্ব রয়েছে সেখানেও ছিল নানা জল্পনা কল্পনা, বিভিন্ন কথা কিন্তু এসেছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে সবচেয়ে বেশি তাদেরকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে জনসাধারণের থেকেও, আমি বলবো রাজনৈতিক দলগুলো থেকে আসলে বেশি করা হচ্ছে। তো সেক্ষেত্রে শিক্ষার্থীদের নতুন দল ঘিরে কি মনে করছেন আপনারা, এ নিয়ে আলোচনা করতে চাই। প্রথমেই যেতে চাই এম.এ. রাজ্জাক সুমন আপনার কাছে। শিক্ষার্থীদের এই নতুন দল ঘিরে আসলে রাজনীতিতে তাদের আশা নিয়ে কি মনে করছেন আপনি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ডিবিসিকে আজকের আলোচনায় আমাদেরকে ইনভাইট করার জন্য। অবশ্যই এটা অ্যাপ্রিসিয়েটেবল, কারণ যে জেনারেশনের কাছে আমাদের এক্সপেকটেশনও থাকবে অনেক বেশি, কারণ এরা আমাদের পরবর্তী জেনারেশন। কারণ প্রত্যেকটা জেনারেশনই ভেরি করে এক্সপেকটেশনটা বিল্ড আপ বা গ্রো করার জন্য। আমরা যেভাবে দেখি, আমরা যারা আসলে দীর্ঘদিন যাবত রাজনীতির সাথে জড়িত, দীর্ঘ ত্যাগ তিতিক্ষা বলেন আর সাফারিংস বলেন বা রাজনীতির শিক্ষা বলেন, সেটাতে আমাদের এই পর্যায়ে আসতে যে পরিমাণ সময় এবং কি বলবো রিস্ক, যেটাকে ফ্যামিলি থেকে সবাই বলে, এই ধরনের নিতে হয়েছে। তো এরপরে আসলে পরিপক্ক রাজনীতিবিদ তৈরি হয়, এটাই স্বাভাবিক। তা আমরা না, আমাদের পূর্ববর্তী জেনারেশন আসলে ছাত্র রাজনীতি থেকে যারা এসছে তারাই আসলে রাজনীতিটাকে আজকের এই পর্যায়ে নিয়ে আসতে পেরেছে। আমি বলবো যে অবশ্যই তাদের এই রাজনৈতিক দলের ব্যাপারে আমাদের কোনো ধরনের কোনো কিন্তু অবজেকশন থাকবে না এবং আমরা ওয়েলকামই করব এবং আমরা চাইবো তারা আরও ভালো কিছু করুক। বাট আমাদের একটা কথা সবসময় আমরা যেটা বলি সেটা হচ্ছে প্রকৃত রাজনীতিবিদ হয়ে উঠুক সবাই। শুধুমাত্র এই রাজনীতি করে ক্ষমতা বা সেই ক্ষমতাকে কিভাবে ইউটিলাইজ করা যাবে, যদি প্রকৃত অর্থে ওই রাজনীতির উদ্দেশ্যে যদি রাজনীতি হয় তাহলে আসলে মনে হয় না রাজনীতি খুব বেশি দূরে এগোবে। আজকের যে প্রজন্মরা এসছে এটা আসলে আমাদেরই সন্তান, সরাসরি আমার ছেলেও এই আন্দোলনের সাথে জড়িত। তো আমি বারবারই ওই একটা কথাটাই বলি যে যেহেতু একটা জেনারেশন অলরেডি হয়েই গিয়েছিল যে আমাদের তারা রাজনীতি বিমুখ ছিল, সেই বিমুখতা থেকে তারা রাজনীতির প্রতি ইন্টারেস্ট হয়েছে, এটা তো আসলে অনেক বড় একটা পাওয়া আমাদের জন্য। আর 5ই আগস্টের পরবর্তী যেই পরিপ্রেক্ষিত বাংলাদেশে তৈরি হয়েছে, স্বাভাবিক ব্যাপার যে কোনো একটা রেভুলেশনের পরে অনেক ধরনের কথা বা অনেক ধরনের মানুষের যেই আমি বলবো গণবিস্ফোরণের যেই ইয়েগুলো ঘটছে, সেইখান থেকে আসলে এই মুহূর্তেই তারা রাজনৈতিক একটা সংগঠন হিসেবে দাঁড়াবে না তারা আসলে রাজনীতিকে ফলো করে তাদের আরও ম্যাচুরিটি লেভেল বা আরও জানার পরে তারা আসবে, এটা আসলে তারাই নির্ধারণ করবে। বাট আমাদের কাছ থেকে যদি কখনো কোনো ব্যাপারে তাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমরা আছি তাদের সাথে। অবশ্যই এমন বাস্তবতায় আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যেহেতু রাফা আপনি সরাসরি সংযুক্ত আছেন, সেক্ষেত্রে আসলে জানতে চাই নতুন দল নিয়ে মন্তব্য, আপনিও কি থাকছেন? আচ্ছা, প্রথমে একটা কথা ক্লিয়ার করে নিতে চাই, বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থান হওয়ার পরে আমরা এটা বুঝতে পেরেছি যে এই দেশের সার্বভৌমত্ব ঐতিহাসিকভাবেই অবস্থান করছে। তো যখন একটা সার্বভৌমত্ব একটি দেশে অবস্থান করে, যখন একটি গণ অভ্যুত্থান সংগঠিত হয়, সেই জায়গাটাতে আসলে আমরা ছাত্র জনতাকে কোন জায়গাতে দেখছি? আমরা ছাত্র জনতাকে এই গণ অভ্যুত্থানের বলতে পারেন যে একটি ঐতিহাসিক এজেন্ট বা এজেন্সি হিসেবে দেখছি, যারা একটি দীর্ঘদিনের একটি আকাঙ্ক্ষাকে প্রতিস্ফুটিত করেছে।
তো যখন একটি ঐতিহাসিক বলতে পারেন সার্বভৌমত্ব যে দেশে বিরাজ করছে, তখন কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের প্রধান ডিমান্ডটাই হয় ওই সার্বভৌমত্বকে এস্টাবলিশ করা। আর এই দায়ভার কিন্তু আমাদের উপরেই বর্তায়, অর্থাৎ যেই ছাত্র জনতা একটি গণ অভ্যুত্থান সংগঠিত করলো তাদেরকেই কিন্তু সেই সার্বভৌমত্বটাকে এস্টাবলিশ করতে হবে। ঠিক সেই জায়গা থেকেই বলতে পারেন যে আসলে এই রাজনৈতিক আকাঙ্ক্ষাটা। আমি যদি বলি যে খুব সিম্পলি আপনারা দেখেন যে একটি রাজনৈতিক দল আসলে কিভাবে উত্থাপিত হয়। আমরা যদি দেখি যে ৭০-এর দশকে কিন্তু একটি এইরকমই একটি আকাঙ্ক্ষা বা প্রেক্ষাপটের জায়গা থেকে কিন্তু বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল। এইভাবেই আমি ইভেন দো আওয়ামী লীগও কিন্তু এরকমই একটি নির্দিষ্ট বিপ্লবের থ্রুতে বা কোনো একটা ঐতিহাসিক সময়ে প্রতিষ্ঠা পেয়েছে। তো সেই জায়গা থেকে যখন আমরা বলি ২৪-এর গণ অভ্যুত্থানের কথা, একটি সংগ্রামের কথা আমরা বলি, সেখানে যে ছাত্র জনতা যে প্রতিনিধিতা ছিল বা যেই যদি সোজা মোটা দাগে বলি যে বিপ্লবীরা ছিল, এই বিপ্লবীদের জন্য তো একটি সলিড গ্রাউন্ড প্রয়োজন। সেই গ্রাউন্ডটাই হতে যাচ্ছে আমাদের আগামীর রাজনৈতিক দল। এখন এখানে প্রশ্ন হতে পারে যে কে থাকবে কে থাকবে না, থাকা না থাকাটা এটা সম্পূর্ণ ব্যক্তির নিজস্ব চিন্তা, কিন্তু রাজনৈতিক দলটা কিন্তু আমাদের একটি কালেকটিভ কমন গ্রাউন্ড। যে কালেকটিভ কমন গ্রাউন্ডের একটি আকাঙ্ক্ষা হচ্ছে যে আমরা আমাদের সার্বভৌমত্বটাকে প্রতিষ্ঠা করব। সেই জায়গা থেকেই আমি মনে করি যে এই নতুনদের যেই জায়গাটা, যে প্ল্যাটফর্মটা, এই রাজনৈতিক দলকে অবশ্যই সবাই যেভাবে ওয়েলকাম করছে এটাও যেমন গুরুত্বপূর্ণ, একইভাবে এটাকে বিকাশ হতে দেওয়াটাও খুবই গুরুত্বপূর্ণ। আমরা শুধু এক যে মুখে বলবো সেই রকম থাকবে এমনটাই না, আমরা যাতে সেই পরিবেশটাও রাখতে পারি যে নতুন কোনো কিছু বিকাশ হবে, সেই জায়গাটা যেন প্রস্ফুটিত হয়। অবশ্যই। সেক্ষেত্রে রাফা, একটি প্রশ্ন আসলে রাখতেই চাই, যেহেতু আপনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংগঠক। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু অধিকাংশ সময় আমরা দেখে এসেছি শিক্ষার্থীরা কিন্তু নিজ দায়িত্বেই সেখানে রাজনীতি চায় না। রাজনীতি কিংবা কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলোও কিন্তু তারা চায় না, এবং সেটি নিয়েও কিন্তু দফায় দফায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হয়েছে। সেই প্রেক্ষাপটে আসলে এই শিক্ষার্থীদের নতুন দল কেমন করে দেখছেন বর্তমান শিক্ষার্থীরা? আচ্ছা, রাজনীতি বিশ্ববিদ্যালয়ে চাওয়া না চাওয়ার জায়গাটা হচ্ছে, আপনি বলতে পারেন যে লেজুর ভিত্তিক রাজনীতির কথা বলছেন আপনি। আমরা কিন্তু একটা নতুন বন্দোবস্তের কথা বলছি। আমরা বলছি যে রাজনীতিতে আমরা একটি নতুন বন্দোবস্ত আনতে চাচ্ছি, আর অবশ্যই সেই নতুন বন্দোবস্ত কখনোই লেজুর ভিত্তিক রাজনীতিকে প্রশ্রয় দেয় না। আমরা দেখেছি যে আপনি যদি আমার স্বাধীনতার ৫৪ বছরের কথা বলেন, তাহলে একটি বৃহৎ সংগঠন ছিল ছাত্রলীগ। তারা কিন্তু লেজুর ভিত্তিতে এমন একটা পর্যায়ে চলে গেছিল বিগত সময়গুলোতে, যে প্রধান যে দলটা আওয়ামী লীগের, তারা হচ্ছে লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছিল। অর্থাৎ তারা একটি নির্দিষ্ট ব্যক্তির বা নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করতো, তারা কিন্তু ছাত্রদের প্রতিনিধিত্ব করতো না। ঠিক সেই জায়গাতেই কিন্তু একটি বিপ্লবী ছাত্র সমাজ বেরিয়ে আসে এবং একটি গণ অভ্যুত্থান সংগঠিত করে। ডেফিনেটলি তাদের একটা ডিফারেন্ট এজেন্ডা তাদের আছে। সেই জায়গা থেকে আমরা যখন বলি যে আমরা একটি নতুন বন্দোবস্তর কথা বলছি, তখন আমরা কিন্তু ধরেন আমি একটা কথা বলি প্রাইভেট ইউনিভার্সিটি সম্পর্কে। এই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা যে রাস্তায় নামবে, হাতে লাঠি নিবে, খোয়া নিয়ে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার বিপক্ষে দাঁড়াবে, টিয়ার শেল খাবে, এই চিন্তা কেউ কখনো করে নাই। কারণ আমি দেখেন, আমি যখন প্রাইভেটে যাই, খুব ইন জেনারেলি আমি কিন্তু যে আমি বিসিএস দিব বা এই চিন্তাগুলো করি নাই আমরা। তো তখন আমি কেন রাস্তায় নেমেছি, এটা একটা প্রশ্ন। আমি দেখেছি আমার ভাই গুলি খাচ্ছে, যখন সে পাবলিকের হোক আর সে জাতীয় বিশ্ববিদ্যালয়ের হোক আর যেখানকারই হোক, তখন কিন্তু আমাদের যে একটা ভেতরের যে বলেন আকাঙ্ক্ষা, যে স্বাধীন চিন্তাধারা, সেটা আমাদেরকে নাড়াচাড়া দিয়েছে। এইবার যখন আমি বলছি যে আমি যুদ্ধও করেছি, পার্টিসিপেটও করেছি, তার মানে আমিও স্টেক হোল্ডারদের একজন। তো স্টেক হোল্ডারের একজন হিসেবে কিন্তু যেই কনস্টিটিউশনটা আমরা ভেঙেছি, সেটা আবার নতুন করে রিকনস্ট্রাকশন করার দায়িত্ব আমার ঘাড়ে চলে আসে। সেই জায়গা থেকে আমরা মনে করি অবশ্যই আমরা রাজনীতিতে আসতে চাই, আমরা একটি সুস্থ রাজনীতি দেখতে চাই, যে সুস্থ রাজনীতি আপনাকে ভোটের অধিকার নিশ্চয়তা করবে, আপনাকে জনগণের সকলের আকাঙ্ক্ষা, যে বাস্তবতা, যে লিজিটিমেসি রয়েছে আমাদের জনগণের, সেই ম্যান্ডেটটা পূরণ করবে। অবশ্যই। এই পর্যায়ে আসতে চাই রাজাক সুমন আপনার কাছে। রাফা বলছিলেন যে আসলে নির্বাচনের অংশগ্রহণের কথা, রাজনৈতিক দলের কথা যখন চলে আসে তখন কিন্তু নির্বাচনের কথা স্বভাবতভাবেই চলে আসে। সেক্ষেত্রে আসলে শিক্ষার্থীদের জন্য কোনো পরামর্শ কি রয়েছে যে তারা কিভাবে আসলে জনসম্পৃক্ততা আরও করতে পারে? কারণ আপনারা অনেক বছর ধরে কিন্তু রাজনীতি করে আসছেন, এবং জাতিগত হিসেবে যদি বলি কিংবা আপনাদের দল নিয়েও যদি বলি, স্বেচ্ছাসেবক দলেরও কিন্তু একটি বিশাল একটি ইতিহাস আছে। সেক্ষেত্রে আসলে জনগণের কাছে পৌঁছানো, সেটা আসলে কিভাবে করতে পারে তারা? আচ্ছা, আমি তাহলে আবার একটু 5ই আগস্টের দিকে যেতে হচ্ছে। ছাত্রদের মানে আমাদের সন্তানদের যে আন্দোলন, হ্যাঁ,
এই আন্দোলনটা মূলত কিন্তু ছিল শহর কেন্দ্রিক। এখন বাংলাদেশের যে 56,000 বর্গ কিলোমিটার যে আয়তনের যে আমার সোনার বাংলা বা বাংলাদেশ, এইখানকার রাজনীতিক পটভূমি বা 54 বছরের ইতিহাস সব কিছু যদি আপনি গ্রাউন্ড ওয়ার্ক করে যদি আসতে চান, তাহলে পলিটিক্সে আসলে দল একটা গঠন করাই যায়, কিন্তু সেই দলকে পরিচালনা করা এবং সেই দলের কর্ণধার কারা হবে বা সেই দল কোন কোন ম্যানিফেস্টে চলবে, এই জিনিসগুলো আসলে এত সহজ বা এত, আমার মনে হয় যেটা মানে সহজ তো নাই, এটা অনেক অনেক দূরবর্তী বিষয়। হ্যাঁ, তারা, আমি যেটা বলবো যে তারা রাজনীতিতে আগ্রহ প্রকাশ করছে, এইটা সবচেয়ে বড় একটা আমাদের জন্য পজিটিভ সাইড। কারণ তারা এখন রাজনীতি স্টাডি করতেছে, রাজনীতিবিদদেরকে স্টাডি করছে। এখন যেখানে তারা পুরোপুরি রাজনীতি বিমুখ ছিল, সেখান থেকে যদি তারা রাজনীতির প্রতি সমর্থন দিয়ে, আর আন্দোলনের কথাটা যেহেতু আসলে ওরা আমার বাচ্চার সমবয়সী সবাই, অনেক আসলে আন্দোলনটা যেটা ছিল, এই আন্দোলনে ছাত্ররা তো অবশ্যই ছিল, ছাত্রদের পাশাপাশি কিন্তু সাধারণ জনগণ, কারণ আমি নিজে প্রত্যক্ষদর্শী বা আমি নিজেই যেহেতু এই আন্দোলনের পার্টিসিপেটার, স্টেক হোল্ডার আমি বলবো না, কারণ স্টেক হোল্ডার মিনিংসটা আসলে অনেক বড় কিছু বোঝায়। আমি কখনোই বলতে যাব না, আমি শুধু বলবো যে হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষ বা কোটি মানুষের অংশগ্রহণের মধ্যে আমিও একজন। বাচ্চাদের আন্দোলনে যদি সত্যিকার অর্থেই বলি আমি, হ্যাঁ, তারা সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছে, এবং আমি যেটা মনে করি তারা স্যাক্রিফাইস করেছে তাদের দীর্ঘদিনের ক্ষোভ থেকে, যেই ক্ষোভটা বিগত ফ্যাসিস্ট সরকার 2008 সালের পর থেকে এই দেশে স্ট্যাবলিশড করেছে। আসলে ভোটটাকে আমরা কিভাবে দেখি, এটা একটা উৎসব ছিল আগে। আমরা যখন প্রাপ্তবয়স্ক হয়েছি, ভোটার হয়েছি, একটা ভোট দেওয়া, সেটা যে কোনো, সেটা মানে অবশ্যই আমি বলবো একদম মানে রুট লেভেলের নির্বাচন থেকে শুরু করে জাতীয় নির্বাচন, এটা ছিল উৎসব মুখর। সেইটাকে কুলুষিত করতে করতে একটা জায়গায় নিয়ে এসছে, যে জায়গাটাতে আমরা ভোট, বাংলাদেশের গণতান্ত্রিক জনসাধারণের অধিকারটাকে হরণ করে ওইটাকে এমন একটা পর্যায়ে নিয়ে আসা হয়েছিল যে আসলে ভোট কেন্দ্রে যাওয়াটা মানুষ অপমানজনক মনে করত, বা ওইখানে গেলে অপমানিত হইতে হবে এটা মনে করত। হ্যাঁ, অবশ্যই তারা যে সংস্কার বিরোধী বলেও, কোঠা আন্দোলন থেকে সংস্কার আন্দোলন যেটাই বলুক, আসলে কিন্তু ধীরে ধীরে জিনিসগুলো গ্র্যাজুয়ালি গ্রো করছে। 2018-19 সালে যখন আসলে কোঠা বিরোধী আন্দোলন থেকে তাদের যাত্রা আমি বলবো শুরু, বা নিরাপদ সড়কের আন্দোলন সে থেকে শুরু, আমি আসলে প্রিভিয়াসলি যাব, কারণ আমরা যেহেতু রাজনীতি করি তাহলে সে আমাদের প্রত্যেকটা প্রেক্ষাপট মনে রাখতে হয়। তো সেই আন্দোলনগুলোর ফসল আমি বলবো, এবং সাধারণ জনগণের জনবিস্ফোরণ যেটা, আর আমরা যারা সরাসরি রাজনীতি করি, যারা হয়তো বা জেল জরিমানা, বাড়ি থেকে বিতাড়িত, এক জেলার বাসিন্দারা অন্য জেলায় বছরের পর বছর গিয়ে আসলে দেশের ভেতরে থেকেও আমরা উদ্বাস্ত ছিলাম। আমি আসলে সবসময় কেন জানি কথাটা বলতাম যে আমরা এদেশে রাজনীতি করে এই দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছিলাম। সেটা যে কোনো অর্গানাইজেশনে হোক, পরিবারে হোক, যে কোনো জায়গাটাতে আমাদেরকে দেখাই হতো যে আমরা সামহাও মানে দেশের বিলং করি না মনে হচ্ছিল। আসলে টিকে থাকাটা অনেক মুশকিল ছিল। যাই হোক, তারপরেও সবার কাছে তো সব কিছুই আসলে উন্মুক্ত। তো আমি বলবো যে রাজনৈতিক দূরদর্শিতার জন্য রাজনৈতিক দল গঠন করে সেটাকে পরিচর্যা করে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তাদের আমার মনে হয় আরও সময়ের প্রয়োজন। আর অবশ্যই আবারও আমি অ্যাপ্রিসিয়েট করি ওই জায়গাটাকে যে হ্যাঁ, তারা রাজনৈতিক বিমুখতা থেকে তারা রাজনীতির প্রতি আগ্রহী হয়েছে। অবশ্যই সেক্ষেত্রে এই নিয়ে আসলে আমরা আরও আলোচনা করব, তবে তার আগে নিতে চাই প্রযত্ন বাংলাদেশের ছোট্ট একটি বিরতি। সাথেই থাকুন। আবারও স্বাগত জানাতে চাই প্রযত্ন বাংলাদেশে, এবং আজ আমরা আলোচনা করছি শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল ঘিরে রাজনীতিতে নানা সমীকরণ নিয়ে। এবং এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আজ রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভাইস প্রেসিডেন্ট MA রাজ্জাক সুমন, এবং আমাদের সাথে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংগঠক শায়ান আহমদ রাফা। আবারও স্বাগত জানাতে চাই আপনাদের দুজনকেই আজকের প্রযত্ন বাংলাদেশে। এবং বিরতির আগে আসলে আমরা রাজনীতির বিভিন্ন সমীকরণ নিয়ে কথা বলছিলাম। সেক্ষেত্রে যদি বলি,
রাজনৈতিক দলগুলোর ভেতর থেকে আমরা বিভিন্ন সময় কিন্তু ছাত্রদের রাজনীতি নিয়ে বিভিন্ন মন্তব্য পাচ্ছি, এবং সেক্ষেত্রে সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি যেটা শুনতে পাই যে ছাত্রদের সাথে আসলে আগের যুগের যারা রাজনীতি করতেন তারা রিড করতে পারছেন না ছাত্রদেরকে, বা তাদের টেম্পো ধরতে পারছেন না, কিংবা ছাত্ররা কি বলছেন তাদের সাথে আগের যারা রাজনীতি করতেন সেই কানেক্টিভিটিটা নেই তাদের মানসিকতায়, কিংবা যেমন বাংলাদেশ ছাত্ররা চায় হয়তোবা তারাও একই বাংলাদেশ চান, কিন্তু হয়তোবা কথা বলার ভঙ্গিটা ভিন্ন। সেই পর্যায়ে আসলে এম এ রাজ্জাক, আপনার কাছে জানতে চাই যে আসলেই কি আপনারা রিড করতে পারছেন না নতুন তরুণ প্রজন্মকে? কারণ তারা 30% আমার ভোটার এবারের। 30% ভোটার এটা ঠিক আছে। 30% ভোটারের মোস্টলি 23rd বা 25% হচ্ছিল তারা প্রথম ভোট দেবে। তো তারা ভোট দেবে মিন্স আমি বলবো যে তাদের এটা ভোটাধিকারের প্রথম সুযোগ। হ্যাঁ, সেই সুযোগের জন্য আমরা দীর্ঘ 18 বছর লড়াই সংগ্রাম করেছি। তারপরে তাদের আন্দোলনের ফলে সেই আন্দোলন সফল হয়েছে, ভোটার অধিকার হয়তো বা ফিরিয়ে এসছে। তারপরেও আমরা এখনও কিছুটা দ্বিধাদ্বন্দ্বিতভাবে আছি যে আসলে নির্বাচনটা কবে। আসলে নির্বাচন কবে এই কথাটা আমরা কেন বলি? বাংলাদেশের যে প্রেক্ষাপট, বা বাংলাদেশ না, যে কোনো দেশের আসলে সব কিছুই আসলে মানে নির্বাচিত সরকারের দ্বারাই পরিচালিত হয়। তো সেইখানে বর্তমান বিপ্লবী সরকার বলি বা আমি, ওনারা যেটা চিন্তা করছেন সংস্কারের কথা, সংস্কারগুলো অবশ্যই জরুরি। এই সংস্কার মানে ব্যাপারগুলো নিয়ে আমাদের দল থেকে সেই 13 জুলাই 2023 আমাদের 31 দফা বা দেয়া হয়েছে। আমি আসলে প্রবলেম হচ্ছিল কি, আমরা কেন জানি একটা জিনিস ফলো করতে পারি না। বাংলাদেশের যারা বৃহত্তর রাজনৈতিক দলগুলো আছে তাদের যে কোনো ম্যানিফেস্টো বলি বা তাদের দাবি দাবাগুলো অন্যান্য রাজনৈতিক দল বা আমি সবার কথাই বলবো তারা পড়ে দেখতে চায় না। কেন জানি এটাও একটা বৈষম্য। কারণ কি, কেন জানা যার দরকার নাই? কারণ রাজনৈতিক দল যেগুলো বিলং করে এই দেশে তাদের সবার মানে বক্তব্যগুলো আরেকটা দলের শোনা উচিত। আসলে ফ্যাসিস্ট এই জন্যই তৈরি হয়েছিল যে তারা আসলে কোনো কথা শুনতে চাইতো না, তাদের কোনো কথা, কোনো রাজনৈতিক দলের কোনো কর্মকাণ্ডকে তারা সহ্য করতে পারতো না। তো আমরা যেটা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মানে থেকে যেটা বারবার বলা হচ্ছে সেটা হচ্ছে নির্বাচনটাকে আমরা তাড়াতাড়ি চাচ্ছি। এইটা চাচ্ছি এই কারণেই, আমি যে কথাটা একটু আগে বলেছিলাম যে এই আন্দোলনে অবশ্যই সমর্থন সারা বাংলাদেশেরই ছিল, বাট অংশগ্রহণ ছিল শহর কেন্দ্রিক। তো এই শহর কেন্দ্রিক অংশগ্রহণের কারণে আপামর জনসাধারণের যেটা দাবি ছিল সেই দাবিটার প্রতি আসলে আমরা সহমর্মিত বলি বা আমরা সহমত পোষণ করে আমরা ইলেকশনটা চাচ্ছি। আপনি যে কোনো একদম গ্রামগঞ্জের কথা বলছি, রুট লেভেলে যান, তারা আসলে রাজনীতি যেটা বুঝে সেটা হচ্ছে ইলেকশন কেন্দ্রিক রাজনীতি বুঝে তারা। হ্যাঁ, যে রাজনৈতিক দলের আদর্শেরই লোক হোক, বাট তারা আসলে নির্বাচন কেন্দ্রিক রাজনীতিটাকেই বোঝে। বর্তমানে ছাত্ররা রাজনীতিতে আসছে বা ছাত্ররা রাজনীতি করছে, আমি কেন বললাম যে তাদের ইন্টারেস্টের জন্য তাদের লাগছে, বাট তারা যেরকম বলছে যে হ্যাঁ অবশ্যই তারা 300 আসনে প্রার্থী দিতে পারে, তাদের এটা কোনো ধরনের আমাদের আসলে কোনো ধরনের কোনো নেই। আমাদের মানে ভাইস চেয়ারম্যান সরাসরি তারেক রহমান সরাসরি বলেছে যে হ্যাঁ তারা করতেই পারে। কিন্তু এই জায়গাটাতে আমরা যেটা বলেছিলাম যে সেটা হচ্ছিল যে ক্ষমতায় থেকে বা ক্ষমতার সংস্পর্শে থেকে এইরকম একটা ক্রাইসিস মোমেন্টে আসলে আমরা যারা, আমি জানি মানে ওনাদের হয়তো বা এখনও ঠিক ওভাবে মনে নাই, যেটা এমার্জেন্সি পিরিয়ড ছিল বা 1/11-এর যে ঘটনাটা বাংলাদেশে ছিল, ওই সময় কিন্তু দেখেছি আমরা যে কিংস পার্টির উদ্ভবের অনেক চেষ্টা করা হয়েছে। এখন সেনা সমর্থিতই বলি বা সামহাও কোনো এজেন্সির রিক্রুট করাও বলি, তা আলটিমেটলি কি তারা ওইটার কোনো মানে আমার মনে হচ্ছে যে ওই ধরনের কোনো কিছুতে যদি তারা ইন্টারেস্টেড হয়ে যদি চিন্তা করে তাহলে আমার মনে হয় তাদের জন্য ভুল হবে। কারণ এই পিরিয়ডটার সাথে আসলে জেনারেল যে পিরিয়ডগুলো আসবে এর পরবর্তী নির্বাচন রোডম্যাপ ক্লিয়ার হওয়ার পরে সেটা কিন্তু ডিফারেন্ট হবে। হ্যাঁ, তাদের প্রতি আমাদের অবশ্যই সিম্প্যাথি অবশ্যই থাকবে বা আছে, তারা আমাদের সন্তান এবং তারা পরবর্তী প্রজন্ম। তো তারা আসলে আমার মনে হচ্ছে অনেক বেশি অস্থিরতায় বা অনেক বেশি তাড়াতাড়ি করে ফেলছে, তাড়াহুড়ো হয়ে যাচ্ছে যে তাদের একটু গুছিয়ে এখনই প্রয়োজন। তো এখনই প্রয়োজন ব্যাপারটা তো আসলে
শেষ বলে তো নাই যে আমরা সবাই সারা জীবন এক জায়গায় থাকবো, এরকম তো কোনো কথা নাই। আর তাদের বিচার বিবেচনাতে যদি থেকে থাকে যে না ঠিক আছে, এই আন্দোলনে যেহেতু ওরা অলরেডি বলে ফেলছে যে ওরা স্টেক হোল্ডার, ভোট বা রাজনীতি কিন্তু আসলে স্টেক হোল্ডারকে মিন করে না। স্টেক হোল্ডারকে মিন করে আসলে অন্য লেভেলের বা অন্য কিছু। তো সেটাতে কিন্তু আমার মনে হয় যে তাদের জন্য এই তাড়াহুড়োর ফলে তারা আসলে ভুল দিকে ধাবিত হয়ে যেতে পারে। সামহাও আমাদের দেশের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমরা বলতে পারি যে এই ধরনের পাওয়ার কেন্দ্রিক যদি কোনো রাজনৈতিক সংগঠন, সেটা আসলে ফর দ্য টাইম বিংই হয়, এটা লং রানে আসলে সাময়িক একটা সময়ে তারা হয়তো বা থাকে, বাট তাদের যাওয়া উচিত একদম রুট লেভেলে, তাদের রুট লেভেলে গিয়ে। অবশ্যই শায়ান, আসলে আপনাকে রাফা আপনার কাছে এই একই প্রশ্ন আসলে রাখতে চাই। ইমরান রাজাক সুমন যেমন বলছিলেন যে আসলে মাঠের রাজনীতি আর বিপ্লব দুটো কিন্তু আলাদা জিনিস। বিপ্লবে আপনি জনসমর্থন পেয়েছেন, তার মানে যে আপনি রাজনীতিতেও জনসমর্থন পাবেন এমন কিন্তু না। সেক্ষেত্রে আসলে আপনাদের এই রাজনীতিকরণটা নিয়ে কিভাবে দেখছেন? দেখেন, আমি মাঠের রাজনীতিতে জমট সমর্থন পাবো কি পাবো না, ভোট পাবো কি পাবো না, এটা নির্ধারণ করে দেবে আমার জনগণ। এটা হচ্ছে ডিফারেন্ট ইস্যু। হ্যাঁ, এর জন্য আগে আমাকে রাজনীতি প্র্যাকটিস করতে হবে, কিন্তু তার আগে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাকে প্রিপেয়ার হইতে হবে এবং মাঠে নামতে হবে। আমি একটু দুইটা কথা একটু এখানে বলতে চাই। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল একটা কথা এসেছে যে কিংস পার্টি হচ্ছে কিনা। হ্যাঁ, এটা একটা প্রশ্ন। দেখেন, আমার যে ছাত্র প্রতিনিধিরা আজকে উপদেষ্টা পদে আছেন, যারা আজকে সরকারে আছেন, তারা আর আমরা যারা রাজনীতি নিয়ে কাজ করতেছি মাঠ পর্যায়ে, এই দুইটা কিন্তু দুইটা ডিফারেন্ট পার্ট। দেখেন, আজকে যখন আমরা 24-এর গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দান করেছে, তারা যদি এই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারে না থাকতো, তাহলে কিন্তু এই সরকারটাই জনগণের লিজিটিমেসি হারাইতো, তাই না? সো ওইটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেহেতু দেশ চালাতে হবে, সরকার লাগবে। এইবার পরবর্তীতে যারা বিপ্লবীরা আছে, তাদের একটা কমন কালেকটিভ গ্রাউন্ডও আছে। সো তাদের যে কমন কালেকটিভ গ্রাউন্ড, সেই গ্রাউন্ড একটা ডিমান্ড করে। তারা তো তাদের একটা প্ল্যাটফর্ম চায়। সেই প্ল্যাটফর্মের ডিমান্ডেই কিন্তু নতুন রাজনৈতিক দলের উদ্ভাবন। আর এরপরে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে এখনই প্রয়োজন কিনা। হ্যাঁ, দেখেন, আমি একটা বলতে পারেন যে এটা হচ্ছে দার্শনিকভাবে একটা ব্যাখ্যা করতে চাই। সেটা হচ্ছে যে পলিটিক্সের ভাষায় এই যে দেশের যে গণ অভ্যুত্থান হলো, এই যে একটা নতুন ক্রাইসিস উদ্ভব হলো, এই সময়টাকে বলা হয় কনস্টিটিউয়েন্ট মোমেন্ট। হ্যাঁ, তো এই যে দার্শনিকরা এই সময়টাকে দেখে হচ্ছে একটি ডিফারেন্ট একটা ঐশ্বরিক সময় হিসেবে। হ্যাঁ, সো এই সময়টাতে যদি আমি আমার যে পরিবর্তনটা, আমার যে বিপ্লবিক চেতনাটা, সেটাকে যদি আমার যে আইডিওলজিটা যদি আমি এস্টাবলিশ করতে না পারি, আমাদের বিপ্লবীদের যে ন্যারেটিভটা, এই ন্যারেটিভটা যদি এখনই আমরা এস্টাবলিশ করতে না পারি, এই এস্টাবলিশ এটা কখনোই হবে না। এটা হয় বিক্রি হয়ে যাবে অথবা হারিয়ে যাবে। তো আমাদের আসলে এটাই বর্তমানে পারফেক্ট সময়, এবং খুবই দ্রুত এটা করতে হবে যে আমরা আমাদের যে ন্যারেটিভটা সেটাকে এস্টাবলিশ করতে চাই। যার জন্য দেখেন, আমরা বলেছি জুলাই প্রোক্লেমেশনের কথা। হ্যাঁ, আমরা কিন্তু জুলাই একটি প্রোক্লেমেশন দেওয়ার কথা বলেছি অনেক দিন ধরেই, কিন্তু এখানে বলা হয়েছে যে এখানে একটা ওপেন আলাপ হতে পারে। আমাদের দেশে স্টেক হোল্ডারের কথাটা একটু আমি ক্লিয়ার করতে চাই, এটা হয়তো মিসলিডিং হয়ে যেতে পারে। আমি মনে করি আমাদের জুলাই গণ অভ্যুত্থানে কিন্তু 3 ধরনের স্টেক হোল্ডার রয়েছে। দেখেন, প্রথম স্টেক হোল্ডার হচ্ছে যারা হচ্ছে শুধুমাত্র এক দফার জন্য এসেছিল। তারা 3 তারিখে, 4 তারিখে, 5 তারিখে রক্ত দিয়েছে। হ্যাঁ, এই মানুষগুলো কিন্তু এক দফায় এসেছে, গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং তারপরে তারা ফিরে গেছে, তাদের আর কোনো কথা নেই। এর পরবর্তী যদি বলি, দ্বিতীয়তে কারা ছিল? দ্বিতীয় শ্রেণীতে যারা ছিল, যারা এক্সিস্টিং পলিটিক্সে বিলং করে। হ্যাঁ, বিগত লম্বা একটা সময় ধরে তারা নানা হয়তো আন্দোলন সংগ্রামের সাথে জড়িত ছিল, এবং পরবর্তীতে তারা ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানে সামিল হয় এবং তারাও রক্ত দেয় এবং এই গণ অভ্যুত্থান সংগঠিত করে, এবং বর্তমানে তারা তাদের নিজস্ব এজেন্ডা নিয়ে তারা কাজ করছে। তৃতীয় পর্যায়ে হচ্ছে আমাদের মতো ছাত্র জনতা যারা ছিল, যারা একটি কালেকটিভ কমন গ্রাউন্ডকে একত্রিত করেছে, যারা জনগণের, আপনি যে বললেন যে জনগণের আকাঙ্ক্ষা ছিল, হ্যাঁ, তারা দেখতে এসেছে বা তারা অংশগ্রহণ করতে এসেছে, তাদেরকে একত্রিত করে একটি গণ অভ্যুত্থান সংগঠিত করেছে, এবং তারপরে অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা দেশকে নিয়ে কিভাবে রিকনস্ট্রাকশন করা যায় এই চিন্তায়, এই আলাপ নিয়ে ব্যস্ত আছে। আমি এটাকে একটু ব্যাখ্যা দিতে চাই এমনভাবে, ধরেন রাষ্ট্র একটি ঘর, আর এই ঘরে যারা বসবাস করে, যে মানুষরা বসবাস করে, তারা হচ্ছে এই রাষ্ট্রের জনগণ। এখন এই জনগণের মধ্যে কে বাজার করবে,
কে রান্না করবে, এই যে ধরেন এটা একটি সরকার, এর সিদ্ধান্ত এটা হচ্ছে কালেকটিভ সিদ্ধান্ত, তারা নিজেরা নিবে যে কে করবে এই কাজগুলো, তাই না? এটা হতে পারে যে আমার যে বয়োজ্যেষ্ঠ দাদা যে অনেক অভিজ্ঞ সে করতে পারে, আবার হইতে পারে যে কমন মিডল এজের যে আমার বাবা রয়েছে সে করতে পারে, অথবা আমি যে সন্তান। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি আগে এটা চিন্তা করবেন যে একটা ঝড় এসেছে, ঘরটা মেরামতের চিন্তা আগে করবেন, নাকি চাবি কার হাতে যাবে সেই চিন্তাটা আগে করবেন? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। যে আমি এখন অবশ্যই আমি একটি রাষ্ট্র কাঠামো ভেঙেছি, আমি একটি গণঅভ্যুত্থান করেছি, তাহলে অবশ্যই আমাকে সেই কাঠামোটাকে নতুন করে আগে রিকনস্ট্রাকশন করতে হবে। যার জন্য কিন্তু আমরা জুলাই প্রোক্লেমেশনের কথা বলছি, এবং এটাও কিন্তু ওপেন আলাপের সুযোগ রয়েছে, আপনারা আসেন, আমরা যে আলাপটা চাচ্ছি সবাই মিলে বসে করতে পারি। কিন্তু আপনি যদি না আসেন সেই জায়গাটা কিন্তু আমরা এই জায়গাটা আগাতে পারবো না, আপনি বাধা দিতে পারেন না এসে। অবশ্যই সেক্ষেত্রে জুলাই প্রোক্লেমেশন নিয়েও কিন্তু বারংবার সেটি পিছিয়ে যাচ্ছে দেখেও কিন্তু নানা প্রশ্ন সৃষ্টি হওয়ার সুযোগ হচ্ছে। তবে তা নিয়ে পরবর্তীতে আসলে আলোচনা করতে চাই। প্রযত্নে বাংলাদেশে নিতে চাই আরেকটি বিরতি, সাথেই থাকুন। স্বাগত জানাতে চাই আবারও প্রযত্নে বাংলাদেশে, এবং আজ আমরা আলোচনা করছি শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল ঘিরে রাজনীতিতে নানা সমীকরণ নিয়ে, এবং এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন এম এ রাজ্জাক সুমন এবং রয়েছেন শাহান আহমদ রাফা। রাফা, আপনার কাছে এই দফায় আসলে প্রথমে আসতে চাই, রাজনীতিতে আসার আগে যারা আহত হয়েছেন, ছাত্রদের আসলে রাজনীতিতে আসার আগে ছাত্রদের কি যারা আহত হয়েছেন তাদের কাছে আরো বেশি সম্পৃক্ততা বাড়ানো উচিত নয়? কি মনে করেন আপনি? ডেফিনেটলি আমরা সে চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেখেন, যুদ্ধ বিধ্বস্ত দেশের পরবর্তী কার্যক্রমগুলো কিন্তু অনেক কঠিন হয়ে যায়, হ্যাঁ, কারণ আপনাকে একই সাথে অনেকগুলো ডিমান্ড কিন্তু পূরণ করতে হয়। তো সেই জায়গা থেকে আমরা যেমন একইভাবে দলীয় আমরা একটি রাজনৈতিক প্রচেষ্টায় আগাচ্ছি, একইভাবে আমাদের যারা ভাইয়েরা ছিল, যারা আমাদের আহত যোদ্ধা এবং নিহত পরিবারের যারা সদস্য, তাদের প্রতি যে আমাদের একটি বলেন যে খেয়াল রাখা বা তাদেরকে নিয়ে কাজ করা, এটাও কিন্তু প্রতিনিয়ত চলে যাচ্ছে। আমি যদি বলতে চাই যে আমাদের জুলাই ফাউন্ডেশন যেভাবে কাজ করছে, সরকার যেভাবে কাজ করছে, পাশাপাশি কিন্তু এই যে যেমন আমরাই কিন্তু আগামীতে 3 ফেব্রুয়ারিতে একটি প্রোগ্রাম করতে যাচ্ছি আমাদের আহত যোদ্ধা এবং নিহত পরিবারদেরকে নিয়ে। আমরা যেমন আমাদের এই বিপ্লবীদেরই এক অংশ ঢাকা রিভেঞ্জার্স যারা হচ্ছে নন পলিটিক্যালি কাজ করছে, তারা তাদের দুইটি বিশেষ মোটো অর্থনৈতিক বিপ্লব এবং সাংস্কৃতিক বিপ্লব নিয়ে কাজ করছে। তারাও কিন্তু সবার প্রথমে এই জিনিসটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে যে আমাদের জুলাই আহত যে যোদ্ধাগুলো আছে এবং নিহত যে পরিবারগুলো আছে তাদেরকে নিয়ে আমাদেরকে একটি রিকগনাইজেশন করতে হবে। কারণ আমি যদি তাদেরকে রিকগনাইজ না করি, হ্যাঁ, তাদেরকে যদি আমি সেই সম্মানটা, প্রাপ্য সম্মানটা না দিই, তাহলে কিন্তু আমার এই আন্দোলনটা আসলে সম্মান পাবে না, আমার এই গণ অভ্যুত্থানটা কিন্তু সম্মান পাবে না। তো আমি মনে করি যে আমরা যেমন আমাদের দিক থেকে করছি, আমরা চেষ্টা চালাচ্ছি, সরকার তার অনেক লিমিটেশনের মধ্য দিয়েও কাজ করছে। আমি মনে করি সবাই মিলে যদি এভাবে কাজটা করতে পারি, তাহলে হয়তো আমাদের যে এক্সট্রিম ডিজায়ার সেটা হয়তো ফুলফিল করা সম্ভব হবে। এম এ রাজ্জাক সুমন, আপনার কাছেও আসলে একই প্রশ্ন রাখতে চাই যে আহত যারা হয়েছেন তাদের কাছে থেকে হয়তো বা আমরা অনেকটা দূরে সরে যাচ্ছি। রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি যে প্রথম 1-2 মাসের যতটা সম্পৃক্ততা ছিল, যত সময় যাচ্ছে তত কিন্তু তারা দূরে চলে যাচ্ছেন কিংবা সম্পৃক্ততাটা কমে যাচ্ছে। এই ধরনেরও একটি বিভিন্ন সময় কিন্তু আমরা অভিযোগ অনুযোগ শুনতে পাই। কতটুকু আপনি সেটিকে সত্যি বলে মনে করেন? আমি এটা মোটেও সত্যি মনে করি না আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে। কারণ হলো জনাব তারেক রহমান আমাদের মাননীয় ভাইস চেয়ারম্যান, উনি একটা মানে সংগঠনই করে দিয়েছেন আমরা বিএনপি পরিবার, যেটার দায়িত্বে আছেন মিলাদ ভাই, আমার ফ্রেন্ড বন্ধু রুমন। তো তাদের কর্মকাণ্ড সারা দেশব্যাপী চলছে এবং এটার কাভারেজ আপনাদের মিডিয়াতেও রেগুলার আসছে। আমরা 64 জেলায় যাচ্ছি, আমরা ঢাকাকে ওয়ার্ড ভিত্তিক, কিন্তু সেই পরিবারগুলো থেকেই আসছে না। আসলে কিছু কিছু ব্যাপারে বিষয়টা হতো বা একটু আমার কাছে মনে হচ্ছে আমাদের কারণ আমাদের আসলে কমিউনিকেশন গ্যাপ রয়ে গেছে অনেক। ধরেন অনেকেরই মনে হচ্ছে যে না, শুধুমাত্র যারা ছাত্রদল, যুবদল বা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বা বিএনপি করে শুধু তাদের কাছে যা হচ্ছে, আসলে ব্যাপারটা এরকম না। আমরা প্রত্যেকটা পরিবারের কাছে যারাই জুলাই আগস্টের এই আন্দোলনে যে কোনো ধরনের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা আসলে বিএনপির পক্ষ থেকে, আমরা বিএনপি পরিবার প্রত্যেকটা জায়গায় যাচ্ছে এবং প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছে। আমি কে কতটুকু করছে এটার ব্যাপারে মন্তব্য করতে যাব না, কারণ আসলে তাদেরকে সবচাইতে বেশি ওন করার কথা যারা, আমি বলবো আর কি, বাচ্চাদের জন্য হয়তো বা তাদের ব্যাপারে হতে পারে, বাট আমাদের ক্ষেত্রে নাই। কারণ আমাদের এখানে মিডিয়া সেল থেকে শুরু করে আমরা বিএনপি পরিবারের এই অ্যাক্টিভিটিসের সাথে মানে অনেক বড় একটা কর্মযজ্ঞ চলছে এবং প্রত্যেক 1 সপ্তাহ পরপর আমরা বাইরের ডিস্ট্রিক্টে যাচ্ছি, যেমন
ঠিক তেমন বিএনপি পরিবার ঢাকাকে বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক ইনফরমেশন নিয়ে বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক প্রোগ্রাম হচ্ছে এবং প্রত্যেকটা ওয়ার্ডেই উনি আমাদের ভাইস চেয়ারম্যান সরাসরি সম্পৃক্ত থাকেন প্রত্যেকটা অনুষ্ঠানে এবং এইটাকে একদম অর্গানাইজড ওয়েতে পরিচালনা করা হচ্ছে। অতএব আমাদের দিকে আমরা আমাদের পক্ষ থেকে বলতে পারি, অন্যরা যারা করছে বা তাদেরটা আসলে তারা বলতে পারবে, তবে আমাদের দিক থেকে কোনো ধরনের কোনো কমতি এখনো পর্যন্ত হয়নি। সেক্ষেত্রে 31 দফার কথা যখন চলেই আসে, 31 দফা নিয়ে কিছুদিন আগে তারেক রহমান মন্তব্য করেছেন, কিন্তু আপনাদের সেই 31 দফা এবং সংস্কার অনেকটাই ছাত্রদের যে দাবি তার সাথে মিলে যায়। হ্যাঁ, আমি এনেছি এবং অপেক্ষারত সমন্বয়কদের আমি একটা দিয়েও এসেছি, কপি দিয়েও এসেছি কিছু, যে তারা আসলে জিনিসটা পড়ুক। আসলে যে আমি এই প্রথম দিকে আমি কথাটা বলেছিলাম, আমরা কেন জানি মনে করি যে না ওইটার যদি কোনো অ্যাপ্রিসিয়েশন দেওয়া হয় বা ওইটার যদি প্রশংসা করা হয়, বিএনপির এই মতবাদগুলো সুন্দর এটা বলা হয়, তাহলে কেন জানি মনে হয় অন্যদের আসলে কিন্তু না, যে কোনো ভালো কাজকে তখন চলে আসে যে তুমি হয়তো বিএনপি না কেন পন্থী হতে যাব, আমি কেন অনেস্ট কনফেশনে যাব না, দিস ইজ গুড অর দিস ইজ ব্যাড। বিএনপির যে 31 দফা আছে, যে রহমানের 19 দফা ছিল, আসলে তো আমরা ওই যেটা বলা হচ্ছে এটা তো 2023 সালের ওই যে বললাম জুলাই মাসে 13 জুলাই এটা মাননীয় ভাইস চেয়ারম্যান অ্যাপ্রুভ করেছেন। এটা কিন্তু আসলে এই জন্যই করা, মডিফাই করেই করা। আমরা 19 দফাতে ছিলাম, ভিশন 2030 ছিল ম্যাডামের। তো আমার কথা হচ্ছিল যে একবার জেনে দেখার চেষ্টা করুক না কেন, আপনাদেরকে সবাইকে আমি আসলে বলবো অন্তত পড়ে দেখেন যে কাজগুলোর কথা বলা হয়েছে, ওই কাজগুলোর সাথে বর্তমানে ছাত্ররা যে কাজগুলো করতে চাচ্ছে আসলে অনেকটা না, আমি বলবো 90% মিল পাওয়া যাবে। অবশ্যই এই সম্পৃক্ততা, এই হৃদ্যতা আসলে বজায় থাকুক। নতুন যে রাজনীতিতে ছাত্ররা যারা আসলে সম্পৃক্ত হতে চাচ্ছেন বা হবেন, তাদের প্রতিও আপনাদের এই সৌহার্দ্যবোধটা আসলে থাকুক, এমনটাই প্রত্যাশা থাকবে। এবং এই নিয়ে আসলে শেষ করতে চাই আজকের প্রযত্নে বাংলাদেশ। ডিবিসির সাথেই থাকুন।